আমার দিদি ভাইকে যদি কেউ কাঁদায় তাকে আমি কখনোই ছেড়ে দেব না। আপনারা পনের জন্য আমায় যা বলার বলেছেন, দিদি ভাইকে তো বলেননি। আর পণ নেননি বলে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের মতো কিছু হয় না, তাহলে কিন্তু আমি সরি এই হাতটা যে বারবার কেন উঠে যাচ্ছে বুঝতেই পারছি না। এই নাম বলছি, নাম নাম। যাওয়ার আগে আপনাদের আরো একটা কথা বলে যাই। বিয়ের দিন থেকে আপনাদের অনেক অপমান আমরা সহ্য করে চলেছি। আমার বাবা মাকেও কিন্তু কম অপমান সহ্য করতে হয়নি। শুধুমাত্র বাবা না করেছে বলে আমি চুপ করে থেকেছি। কিন্তু আমার দিদি ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় বা ওকে অহেতুক টর্চার করা হয়, তাহলে কিন্তু অপু কাউকে ছাড়বে না। সে আবার এখানে ফিরে আসবে। আর যদি অপু রেগে যায় তাহলে কিন্তু মেয়েটা কি পাগল নাকি রে? এই তুমি যাবে কিনা, নাহলে তোমার বাবাকে ডাকতে বাধ্য হবো। সে আপনি ডাকলেও বাবাকে কেন, কাউকে কিছুই বলতে পারবেন না। না হলে যে পনের কথাটা 5 কান হয়ে যাবে। আরে বাবা, আপনারা ছাড়াই পনের ব্যাপারটা তো কেউ জানে না, সেটা আমি জেনে গেছি। সেই জন্যই তো আপনারা তো ভয়ে থাকেন, তাই না? আমিও কিন্তু কাউকে কিচ্ছু বলিনি। তবে দিদি ভাইয়ের চোখের জল যদি পড়ে, যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনাদের বড় জ্বালাচ্ছি। আসি কেমন? আসছি আন্টি টু। মাই অপু, তুমি এখানে? তোমার বাবা মা তো নিচে অপেক্ষা করছে। তোমাকেও তো জামা কাপড় গুছোতে হবে, তাই না? তোমাকেও তো যেতে হবে। হ্যাঁ, যাচ্ছি। বড় বৌদি, আমার দিদি ভাইটাকে একটু দেখো প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। তুমি চিন্তা করো না অপু। আসছি। বড় বৌমা, যখন তখন তুমি না বলে ঘরের ভেতর ঢুকে আসো কেন? মা, আসলে আপনি তো বলেছিলেন যে বউ ভাতের পর গয়নাগুলো ফেরত দিয়ে যেতে। তাই আমি ভাবলাম যে এত রাত হয়ে গেছে, গয়নাগুলো খুলে কোথায় না কোথায় রাখবো। যদি হারিয়ে ঠারিয়ে যায় তাহলে তো আপনি রাগ করবেন, তাই দিতে আসলাম। নেকা! বাড়ি খালি হতে না হতেই উনি কান গলা হাত থেকে সব গয়না খুলে ফেললেন। আরে বাবা, ফুলসজ্জা কি হয়ে গেছে? আমি তো বলেছিলাম বিয়ে মিটলে গয়নাগুলো খুলবে, নাকি আত্মীয় স্বজন বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে? লোকে কি বলবে? এ মা, আমি তো এত কিছু ভাবিনি মা। তাহলে কি করব, আবার পরে নেব? না, যখন খুলে ফেলেছ তখন খুলেই রাখো, আর পড়তে হবে না। যেগুলো প্রতিদিন পড়ো সেগুলো পড়ে থাকো। লোকে তো নিন্দা মন্দ করবে নাকি? কত শিক্ষা দেবো বলো তো? হ্যাঁ, সব সময় পাকাম। যাও। দেখে নিস দিদি, সব ঠিক আছে কিনা দেখেন। আপনাদের এত নীচ মানসিকতা কেন? বড়লোক হয়েও কেন আপনাদের এত লোভ? কেন? ছি ছি। দেখলি তোর বোন কিভাবে আমাদের থ্রেট দিয়ে গেল? ঘুরিয়ে কিন্তু বুঝিয়ে দিল, ওর দিদির যদি চোখে জল পড়ে তাহলে আমাদের উপরে বদলা নেবে। বদলা নেয়া না বের করছি। এরপর এ বাড়িতে ও কেন,
ওর ছায়া পর্যন্ত পড়বে না। আর সেটা না তুই সেজ বৌমাকে ভালো করে বুঝিয়ে দিস যে ওর বোন যেন বাড়িতে কোনোদিনও পা না রাখে। আর যদি পা রাখে না তাহলে সেজ বৌমার কপালে দুঃখ নাচছে। বৌদি তো কোনো আওয়াজই পাচ্ছি না গো, কথাবার্তা বলছে না, কি বলো তো? আরে বাবা, কথাবার্তা না বলুক, অন্য কোনো আওয়াজও তো শুনতে পাচ্ছি। অন্য কোনো আওয়াজ মানে? না না, কিছু না, চুপ, আমাকে একটু ভালো করে শুনতে দে। এ বাবা, এইভাবে আড়ি পেতে তোমরা কেন শুনছো? ভেতর দিয়ে যদি ওরা জানতে পারে কি ভাববে বলো তো? আর সুপর্ণা যদি জানতে পারে ভীষণ লজ্জা পাবে কিন্তু। হিসেব ফিসেব নিয়ে একদম বসাই হয়নি। ব্যবসা একেবারে লাঠি উঠবে। ৭৭,০০০ টাকা ব্যালেন্স আছে। এখান থেকে বালির পেমেন্ট ২০,০০০ টাকা। তাহলে হাতে থাকবে এদিকে ৭, এদিকে ৫, ৫৭,০০০ টাকা। এই ৫৭ থেকে আমি এখন আবার উনি কিসের হিসেব করছেন? তোমার কি লাইট জ্বলে অসুবিধা হবে? তাহলে ফালতু বসে আছো কেন? যাও গিয়ে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো। আমি কি একাই ঘুমিয়ে পড়বো? তুমি কি সারা রাত জেগে বসে থাকবে? সকালবেলা উঠে কত কাজ থাকবে বলো তো? মা কিন্তু রান্নাঘরে গিয়ে হাই তোলা একদম পছন্দ করে না। কি হলো, একটা কথা বললে কাঁদিয়ে যায় না নাকি? যাও চেঞ্জ করে শুয়ে পড়ো। আর আমারও কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, রাজ্যের কাজ পড়ে আছে, তারপর লেবার পেমেন্ট করতে যেতে হবে। এই মানুষটার কি কাজ ছাড়া আর কিছুই খেয়াল নেই? আমার দিকে তো একটু ভালো করে তাকাচ্ছেন না। সব সময় স্বামী শাশুড়ির কথা শুনে চলবি, জামাইয়ের যা যা প্রয়োজন সব জুগিয়ে দিবি। আপনার কি কিছু লাগবে? না না, আমার কি, আরে তোমাকে তো বললাম গিয়ে শুয়ে পড়ো। ফালতু সজ্জার ঘরে ঢোকা পর্যন্ত এক্সাইটমেন্টটা চলবে, আর তারপর তো কি রে বাবা, হোল্ড করে রেখে ভুলে গেল নাকি? হ্যালো হ্যালো হ্যালো, চাপ বাবা, কোনো তো সারা শব্দও পাচ্ছি না। কি হচ্ছে কি এখানে? মেঘা, বর্ষা, তোরা কি করছিস এখানে? শেষদার ঘরে আড়ি পাচ্ছিস? বলবো শেষদাকে বেরিয়ে কিন্তু মাথায় গাঁটটা মারবে। হ্যাঁ, আর বড় বৌদি, মেজ বৌদি, তোমরা কি করছো? আমি না না, আমি কিচ্ছু করিনি দেবো। ওদের আমি বারবার বলছি, ওরা তো শুনছেই না। তুই একদম চুপ কর। দীপু, তুমি না বড্ড বিরসিক জানো তো। আচ্ছা দেখো, এই ফুলসজ্জার রাতে বর বউয়ের ঘরের বাইরে আড়ি পাতবো, কি হচ্ছে ভেতরে শুনবো, এই বিষয়গুলোই তো খুব মজার। বর বউয়ের ঘরে আড়ি পাতবে, সেটা মজার বিষয়? ওদের কি কোনো প্রাইভেসি নেই নাকি? তুমি রাগ করছো কেন? আমরা কি আর সোজা ঘরের ভেতর ঢুকে যাচ্ছি না? পারলে তোমরা সেটাই করবে। হ্যাঁ, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও না। হ্যাঁ, ছেড়ে তো আমরা দিচ্ছি, কিন্তু কি বলতো দীপু, আমার মনে হয় দুই পায়ে বেশি দূর এগোতে পারবে না। দেখো গিয়ে ভেতরে হয়তো খাতা খুলে কিছু হিসাব করছে, নাহলে নাক ডেকে ঘুমোচ্ছে। ইচ্ছা
তুমি না এই কথাটা ঠিক বলেছো জানো, আমাদের সেজো ঠাকুরপো তো কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, কোনো দিকে নজর নেই। আহারে সুপর্ণা যে কি করছে কে জানে। তোমাদের এত ভাবতে হবে না ওদেরকে নিয়ে। হ্যাঁ, তোমরা এবার এখান থেকে যাও তো, না হলে কিন্তু আমি মাকে ডাকবো বলে দিলাম। দাঁড়াও, মাকে ডাকছি। মা, তাহলে এখান থেকে কেটে পড়, এক্ষুনি কেটে পড়। আচ্ছা ঠিক আছে, আমরা কেটে পড়ছি, কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো? চায়ের গয়নাগুলো তো এখনো কিছু খোলনি, সব পরেই আছো। এগুলো তো সব খুলতে হবে মা। আর হ্যাঁ, যা সব উপহার পেয়েছে না সব এক জায়গায় জড়ো করে আনতে বলে দে। হ্যাঁ, শুনলে তো দিদির কথা? আমার দিদি কিন্তু খুব গোছানো মানুষ, সবকিছু পরিপাটি করে আলমারিতে সাজিয়ে রাখবে। যখন যা যেমন দরকার হবে দিদির কাছে চেয়ে নিও আর কি। ঠিক আছে, কাল সকালে এসে সব দিয়ে যাব। হ্যাঁ, কাল সকালে দিয়ে যেও, কিন্তু আমি আজ রাতে সব বলে রাখলাম যাতে গয়নাগাটি টাকা পয়সা কিছু এদিক ওদিক না হয়। গ্রামের গরিব ঘরের মেয়ে তো, কে জানে স্বভাব চরিত্র কেমন, সেটা তো আমি জানি না। না না মাসিমণি, আমি ওই গিফটের খাম বা গয়না কোনোটাই খুলে দেখিনি, ওতে কত টাকা আছে তাও জানি না, সবই একটা ব্যাগের মধ্যে রাখা আছে। আপনি যদি চান আমি এক্ষুনি এনে আপনাকে দেখাতে পারি। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে এসো, যা যেমন আছে তেমন করে দিদির কাছে এসে দিদির হাতে সব তুলে দাও। ভালো বউ হতে গেলে তো শাশুড়িকে খুশি রেখে চলতেই হবে, তাই না? যাও যাও যাও, যা গয়নাগাটি টাকা পয়সা আর ভালো ভালো শাড়ি যা পেয়েছো সব এনে দিদির পায়ের কাছে জড়ো করো। তারপর ওনাকে বলো, মা আপনি খুশি হয়ে যা দেবেন আমি তাই নেব, তবেই না লক্ষ্মী বউ। আমি এক্ষুনি সব নিয়ে আসছি মা। শোনো, এসব কথা 5 কান করতে যেও না জানো, দিদি কিন্তু লাগানি ভাগানি একদম সহ্য করে না। সেজো খোকা কি করছে? উনি হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। ও, তাহলে তো গয়নাগাটি পরে থাকার কোনো দরকার নেই, ফুলসজ্জা তো হয়ে গেছে। সব গয়নাগুলো খুলে এনে দিদির হাতে তুলে দিও, কেমন? ভালো বউ হতে গেলে তো এসব করতেই হবে, শাশুড়ির মন জয় তো করতেই হবে, তাই না? শোন সুপু, সবসময় স্বামী শাশুড়ির কথা শুনে চলবি। আমি এক্ষুনি সব নিয়ে আসছি মাসিমণি। কি বুঝলি রে দিদি? বোনের মতো মুখে অত চোপা নেই, বেশ ভয় ভয় আছে বলে তো মনে হচ্ছে। কে জানে, হয়তো ভাজা মাছ উল্টে খেতে পারে না সেটা ভান করছে। অমন বোনের দিদি আরো ডেঞ্জারাস হবে না তার তো কোনো মানে নেই। এক্ষুনি কিছু ধরে নিস না। না না, মানুষ চিন্তা আমার বড় একটা ভুল হয় না, বোনটার মতো অত ডেঞ্জারাস নয়। দেখে তো মনে হচ্ছে বেশ ভীতু সিতু নরম প্রকৃতির, একে বাগে আনতে অত অসুবিধা হবে না। হলেই বা কি, আমরা দুজন মিলে টাইট দিলে যাবে কোথায়? এটা বুঝি নমাসিরা দিয়েছে? হবে হয়তো। বেশ ভালো হয়েছে, ভাই দিয়েছে রে, নমাসি পছন্দ খুব ভালো। এখানেই তো 2000 টাকা, ভালো দিয়েছে বল। ও মা, তুমি দাঁড়িয়ে রইলে যে, আর কিছু আনার আছে? না মা, যা ছিল সব নিয়ে এসছি। তাহলে যাও গিয়ে শুয়ে পড়ো। আর শোনো, কাল সকাল 6টার আগে উঠে পড়ো, স্নান করে সোজা রান্নাঘরে চলে যেও। আমাদের বাড়ির ছেলেরা কি জল খাবার খাবে না খাবে সব বড় বউর কাছে জেনে নিও, বড় বৌমা তোমাকে সব শিখিয়ে দেবে। হ্যাঁ, আর দাঁড়াও, এই নাও নতুন বউ,
গয়না ছাড়া থেকো না, এখানে গয়না আছে, এগুলো পরে থেকো। নাও। কি হলো, যাও। আরে দিদি, এগুলো নিয়ে কি করবি? সব কি নতুন বউকে দিয়ে দিবি নাকি? ওকে দেবো কেন? আরে বিয়ে বাড়িতে কম খরচা হয়নি তো, কেন দিতে যাবো ওকে? তবে হ্যাঁ, এই গয়নাগুলো ভালো করে লিস্ট করে দে, আমি আলমারিতে তুলে রাখবো। হ্যাঁ, ভালো করে দেখে নে। হ্যাঁ হ্যাঁ, কি কি আছে না আছে দেখ। তাই ভাবি, নিজের ঘরে না থেকে আমার অবলা গেল কোথায়? বাবা বাবা বাবা, দুই বোনে মিলে বিষয় আশয়ের ভালোই হিসেবপত্র হচ্ছে তো। তওলা, ছেলের বউ ভাতে ঠিক কত টাকা আমদানি হলো? সেজ খোকা তো কন্ট্রাক্টরির ব্যবসাটা একা হাতে সামলাচ্ছে, বাবা কাকা কাউকে মাথা ঘামাতে হয় না। আর তুই তুই এই ব্যবসার একটু হিসাব কষতে গিয়ে একদম হিমশিম খাচ্ছিস। হ্যাঁ, ছোট যদি একা হাতে সামলাতে পারে, তুই পাচ্ছিস না কেন? তুই তো বড়, তোর কোনো দায়িত্ব নেই? মা, আমি দোকানটা সামলাই এই অনেক। দেখো, দীপু বা বাবা যেমন ব্যবসার প্যাঁচ পয়সা বোঝে, আমি তো ওরকম ভাবে বুঝি না। কিন্তু তার মানে তো এই না যে আমি কিছুই করি না, বলো। মানে যতটা সম্ভব আমি তো চেষ্টা করি। এর থেকে বেশি আমাকে চাপ দিলে কিন্তু আমার সমস্যা হবে। সমস্যা মানে? সমস্যা মানে মা, দেখো, আমি তো ওরকম দরদাম বুঝি না। আর ওই খদ্দের কিরকম ভাবে হ্যান্ডেল করে বা ওই বার্গেনিং, ওসব আমার দ্বারা হয় না মা। আর গোড়া থেকে তো জানো যে একটা ওই বিজনেস কোয়ালিটি মানুষের মধ্যে যেরম যেরম থাকা উচিত, সেগুলো তো কোনোটাই আমার মধ্যে নেই মা। নেহাত তুমি চাও, তাই জন্য আমি এই ব্যবসার সাথে ইনভলভ হয়েছি। আমি চাই বলে মানে? তোর নিজের কোনো ইচ্ছে ছিল না? তা ব্যবসা না করলে তুই কি করতিস? হ্যাঁ, ওই মেজো ভাইয়ের মতো ঘরের খেয়ে বোনের মোস্তারাতিস? বাপের ব্যবসাটা তো দেখতে হবে, নাহলে সেটা বাড়বে কি করে শুনি? আবার কি হলো মা? সকাল সকাল আবার বড়দা ভাইকে এত বকাবকি করা হচ্ছে কেন? বকাবকি কি আর এমনি করছে? ব্যবসার কাজেও গা দেবে না কেন? তুমি কেন এত চিন্তা করছো বলো তো মা? আমরা সবাই তো আছি। বড়দা যেমন আছে তেমন থাকতে দাও না। ওর মতো ভালো মানুষ কজন হয় বলো তো? ভালো মানুষ হলে কি আর ব্যবসা চলবে? মা, ব্যবসা হয়তো চলবে না, কিন্তু জীবনে চলার পথে কিন্তু ভালো মানুষের প্রয়োজন খুব হয়। বড়দার মতন একজন মানুষ আমাদের ব্যবসার মধ্যে আছে, সেটা কি কম বড় কথা বলো? এটাই তো আমাদের ব্যবসার গুডউইল। তুমি জানো মা, স্টেশন রোডের সব লোকরা কি বলে? সবাই বলে অনাদিবাবুর বড় ছেলে হচ্ছে দেবতার মতো মানুষ, এত লোকের উপকার করে, কোনো খরিদ্দারের কাছে যদি 2 টাকা কম থাকে তাকে কখনো ফিরিয়ে দেয় না, সবাই প্রশংসা করে। আর সেটা যখন আমার কানে আসে না, গর্বে আমার বুকটা ভরে যায়। আমার বড়দা, তাই জন্যই বলছি মা, বড়দাকে যদি চেঞ্জ করার চেষ্টা করা হয় না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেই সব কাজ আমাদের উপর চাপিয়ে তোমার বড় ছেলে আর মেজো ছেলে দিব্যি চালিয়ে যাচ্ছে। ফাইন, আমার কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে লাভ ক্ষতির পরিমাণটাও আমরা দুজনেই বুঝে নেব। যা লাভ হবে সেটা আমি আর দীপু ভাগাভাগি করে নিলেই। সেজ কাকা, আরে না না, ঠিক আছে, শোন, আমি একটা কথা বলি কি, তোদের যদি মনে হয় যে তোদের খাটনি বেশি হয়, তাহলে ব্যবসার বেশিরভাগ লাভটা তোরাই নিবি খন। এ নিয়ে তো কথা বলার কি আছে, তাই না? আর এমনিতেও তো আমি এই ব্যবসার লাভ লোকসান রোজগার কিছুই অত জানি না, জানার কোনোদিন চেষ্টাও করিনি। আর এমনিও মা যা হাত খরচা দেয়, তাতে আমার আর তোর বড় বৌদির তো চলেই যায়, তাই না? সেরকম মনে হলে মা ওটাও কমিয়ে দেবে। বড় খোকা, এ পরিবারে কে কি করবে কে কি পাবে সেটা আমি ঠিক করব। এ নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। সেজ খোকা, এই আলোচনা দ্বিতীয় দিন যেন এই বাড়িতে না হয়। ব্যবসাটা আমাদের পরিবারের, আর তাতে সকলের অধিকার আছে। ইয়েস, এই যে বলছিলাম তোমাকে, এই অধিকার হচ্ছে আমাদের নাটকের মানে মূল বিষয়। মানে সবাই যে সমান সমান, নারী পুরুষ, এটাই হচ্ছে ব্যাপারটা। মানে তোমার হয়তো ভালো লাগবে না অতটা, কিন্তু মার্কেটে বেশ খাবে।
মেজ বৌমা, তুমি তো নতুন বউ নয়, তাহলে উঠতে দেরি হলো যে? মা কি বলবো আপনাকে, কালকের ওই বউ ভাতের খাবারগুলো না আমার একদম হজম হয়নি। সকাল থেকে যে কতবার বাথরুমে গেলাম। আরে এই কিন্তু আমি তো তোমাকে যেতে একবারই দেখলাম না। আরে বাবা, তুমি তো ঘুমোচ্ছিলে, কি করে দেখবে? ও আমি তো ঘুমাচ্ছিলাম, কি করে দেখবো? তুমি বরং আজকে খালি চিনি জল খাও, হ্যাঁ? তাই খাক বোধ হয়। এই আমার খাবারের দিকে নজর দিতে তোমায় কে বলেছে? যাও না, মা তো খেতে বসতে বললো, যাও। যাই। মা বলছি, আপনার ঘরে চা দিয়ে আসি? হ্যাঁ এসো। ঠিক আছে। সেজ বৌমা, সকলকে ঠিকঠাক মতো জল খাবার দাও। তৈপায়ন, জীবনের সবকিছু কিন্তু টাকা পয়সা দিয়ে এরকম ভাবে বিচার করিস না ভাই। দেখবি তাহলে সম্পর্কগুলো সব নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে খাওয়া। বড়দা ভাই, খাবারটা খেয়ে যা। বড়দা ভাই, খাবারটা ফেলে। কিরে তুই একা? জামাই কোথায়? ওনার কাজ আছে বাবা, উনি পরে আসবেন। উমা, সে কি কথা গো? আরে জামাই না এলে জোরের গিটটা খোলা হবে কি করে? কিরে কিছু বলছিস না কেন? দিদি ভাইয়ের মুখটা এমন কেন? ও বাড়িতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আগে সকলের প্রশ্নবান থেকে দিদি ভাইটাকে উদ্ধার করি, তারপর না হয় জিজ্ঞেস করা যাবে। তোমরা কি গো, দিদি ভাই এতটা রাস্তা এসেছে, কোথায় ওকে আগে একটু নিয়ে গিয়ে ঘরে বসাবে তা নয়, প্রশ্নের পর প্রশ্ন করে চলেছ। ও তো আর এক্ষুনি চলে যাচ্ছে না, বলো তো। দিদি ভাই চল। তোর সঙ্গে কতদিন গল্প করিনি, তুই ফ্রেশ হয়ে নে, তারপর আমরা দুজনে মিলে অনেক গল্প করব। কিরে কি ভাবছিস তুই? কিছু না রে। কিছু না যখন, তখন মুখটায় গোমড়া করে রেখেছিস কেন? কতদিন পর নিজের বাড়িতে এলি, মুখে হাসি নেই কেন তোর? কি হয়েছে দিদি ভাই, বল না। বললাম তো কিছু না, আসলে একটু টায়ার্ড। টায়ার্ড না ছাই, গাড়িতে বসে বসেই তো এলি। আমি তোকে দেখেই বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে দিদি ভাই, বল না প্লিজ বল। বললাম তো কিচ্ছু হয়নি আমার, ছাড় তো আমার। ও বুঝতে পেরেছি, জামাই বাবুর জন্য মন খারাপ, তাই না? বাবা, জামাই বাবুকে ছেড়ে দেখছি একবেলাও থাকতে পারছিস না, আর আমাকে ছেড়ে যে এই কদিন থাকলি তার বেলা তখন কি রে? দিদি ভাই তুই কি আমায় মিস করিসনি বলতো? আমি তো তোকে খুব মিস করেছি, খুব। তুই যে পুতুলগুলো নিয়ে খেলা করতিস সেগুলো আমি দেখছিলাম, আর তোকে খুব মিস করছিলাম জানিস তো। ওগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই দেখ বড় বউ দুটো, তুই এদের বিয়ে দিতিস মনে আছে? এগুলো সাজানোর জন্য তোকে আমি অনেক ফুল এনে দিতাম, মনে আছে তোর? একদিন পাঁচিলে উঠেছিলাম ফুল পাড়তে, আর বাবার সে কি বকুনি, মনে আছে তোর? আপনার কি কিছু লাগবে? আরে তোমাকে তো বললাম গিয়ে শুয়ে পড়ো। কিছু ফালতু। কি রে দিদি ভাই, কিছু বলছিস না যে? আমারও তোদের জন্য খুব মন খারাপ করছিল। ছোটবেলাটাই কত ভালো ছিল, তাই না রে? দিদি ভাই আমাদের ছোটবেলার অ্যালবামটা দেখবি? দাঁড়া আমি তোকে দেখাচ্ছি। এই দেখ দেখ,
সকাল থেকে জামাইবাবুর একটাও ফোন আসেনি। তবে কি বাবা মায়ের অনুমানটাই সত্যি? একবার যদি দীপুবাবুর সঙ্গে কথা বলতে পারতাম। দেখি একটা ফোন করি ওনাকে। ধুর বাবা, ফোনটাও লাগছে না ওনার। দিদিভাই আসার পর ও বাড়ি থেকে কেউ একটা ফোন করলো না। আশ্চর্য, কেমন মানুষজন এরা। এদিকে তো বাড়ির নিয়ম কানুন নিয়ে কড়াকড়ির শেষ নেই, আর বাড়ির নতুন বউকে কিনা একা একা ছেড়ে দিয়ে দিব্যি সবাই চুপ করে বসে আছে। কারোর কোনো চিন্তাই নেই। দীপু বাবু বা কিরকম, উনিও তো একটা ফোন করলেন না। ওনাকে অন্তত দিদিভাই শ্বশুরবাড়ির লোকগুলোর মতো মনে হয়নি। তবে কি আমার ধারণা ভুল? উনিও কি ওই অবলা মুখার্জির ছায়াতেই বাস করেন? তাই হয়তো উনি। সেজে বৌদি, সেজে বৌদি, ওটা দীপুবাবুর গলা না? সেজে বৌদি, সেজে বৌদি। কার গলা গো পরমা? সেজ বৌদি বলে কে ডাকলো বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। তো রাত্রে আবার কে আসলো? সেই তো। এসো তো, এসো তো। উমা, দীপু যে, এসো এসো, ভেতরে এসো। জামাই কোথায়? জামাই কই? জামাই আসেনি? না মানে আচ্ছা তুমি ভেতরে এসো, ভেতরে এসে কথা বলো। এসো এসো, ভেতরে এসো বাবা, এসো এসো এসো। এসো এসো এসো। ইয়ে, জামাই জামাই আসেনি? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? জামাইবাবু আপনার সঙ্গে আসেননি? না, আসলে শেষদা ভাই এমন একটা কাজে ফেসে গেল না। কেন সেজ বৌদি আপনাদের কিছু বলেনি? না না, বলেছে, সুপু তো বলেছে যে একটা খুব খুব জরুরি ফোন এসে যাওয়াতে গাড়ি থেকে নেমে পড়তে হলো জামাইকে। কিন্তু মানে আসলে সুপুকে নিয়ে যাওয়ার জন্য ও তো আসবে এরকমই কথা ছিল। আসলে কি বলুন তো মেসোমশাই, কন্ট্রাক্টরি কাজ তো, যে কোনো সময় না যে কোনো কাজ এসে এমন ভাবে ফেসে যায়, সেরকমই একটা কাজে আজকে ফেসে গেছে আসলে। তাই আমাকে পাঠিয়ে দিল। সেজ বৌদিকে আমি নিয়ে যাব। কথাগুলো উনি সত্যি বললেন না অজুহাত? জামাই তাহলে আজকে আর আসবেই না? আসলে ওই কাজটা নিয়ে না শেষদা ভাই এখনো ভীষণভাবে ফেসে আছে, তাই ওর আর আশা হবে না। তাই ও ভীষণভাবে লজ্জিত। আর মা আমায় বলল যে দীপু তুই যা, গিয়ে সেজ বৌদিকে নিয়ে চলে আয়। শুধু সেজ বৌদির মুখ চেয়ে আজ আমায় মিথ্যে কথা বলতে হলো। মাসিমা, আপনি আপনি এই মিষ্টিটা ধরুন, ধরুন। এখনো তো প্রণামটাই সারা হলো না। ঠিক 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 আছে বাবা, ঠিক আছে, বেঁচে থাকো, বেঁচে থাকো। তুমি এসেছো এই অনেক। সকাল থেকে জামাইয়ের একটাও ফোন আসেনি, বুঝতে পেরেছো? আমি এমনিতে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম সুপুকে কে নিয়ে যাবে, কিভাবে যাবে ও। আর তোমাদের বাড়ি থেকে কোনো ফোন পাইনি। ফলে সত্যি কথা বলতে কি চিন্তায় চিন্তায় একটু অস্থিরই হয়ে পড়েছিলাম। তুমি এখন এসে গেছো, আর কোনো চিন্তা নেই, একদম মন শান্ত হয়ে গেছে আমার। হ্যাঁ, তুমি যাও, ঘরে গিয়ে বসো। মাসিমা, একটু জল খাবো। হ্যাঁ হ্যাঁ। অপু, এক গ্লাস জল আনিস তো দীপুর জন্য। জল দিচ্ছি মা। এ আবার গম্ভীর হয়ে আছে কেন? জামাইবাবু আসেনি বলে রাগ হয়েছে নাকি?
জামাইবাবুর কথা অত কান দিস না তো দিদি। হঠাৎ রাত বিরেতে ওনার বিবেক জেগে উঠলো। ছাড় তো, ছাড়। যাই বলিস দিদি, আমার কিন্তু না দীপুকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে রে। ওকে ও বাড়িতে পাঠানো একদম উচিত হয়নি। যদি কোনো গন্ডগোল পাকে। কেন গন্ডগোল পাকাবে কেন? আরে আমাদের দীপু একটা জোয়ান সমর্থ ছেলে, আর ও বাড়িতে বৌমার ওই বাজি বোনটা আছে না, কিরকম গায়ে পড়া স্বভাব জানিস তো। আরে ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। না না, ওই বাড়িতে তো বৌমার বাবা মা আছে। তুই থাম তো, সবাই থাকতেও কম বেহায়াগিরি করেছে। শোন দিদি, আমার তো মনে হয় ওই আমাদের ছেলেকে না ওই মেয়েটার কাছাকাছি যেতে দেওয়া একেবারে উচিত না। না না, আমার ছেলেও সীমা পার করবে না। না রে দিদি, আমি তোর ছেলেকে দোষ দিচ্ছি না, কিন্তু আগুন আর ঘি পাশাপাশি থাকলে কি হয় জানিস তো। বাবা যেভাবে দীপুর গায়ে মাথায় জল ঢালছিল মেয়েটা, আমার বাপু ওই মেয়েটাকে একদম একদম ভরসা নেই। দেখলি না, ওই মেয়েটা দুদিন এখানে থাকতে না থাকতেই দীপু কেমন ওর কথায় উঠতে আর বসতে শুরু করে দিয়েছিল। সারাক্ষণ ওই মেয়েটার সুবিধে অসুবিধে নিয়েই দীপুর যত চিন্তা। বলা তো যায় না রে দিদি, কার কোথায় কিসে মন মজেছে। তাই আমি তোকে বলছি রে। মা, প্রথমবার উনি না বুঝে ভুল করে ফেলেছেন, প্লিজ ওনাকে এবারটা ক্ষমা করে দাও। বাড়ির অতিথিদের আগে খেতে দেওয়া উচিত, আর উনি তো আমাদের বাড়ির অতিথি। অতিথির জন্য কি বাড়ির নিয়ম খাটে মা? উনিও আমাদের সাথে খেয়ে নিক না। না 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 না, এমন কিছু আমি হতেই দেবো না। এমন যাতে কিছু না হয় তার আগে ভাগে আমি তোকে সাবধান করে দিচ্ছি। আরে বাবা, ছেলেদের মন টলতে কতক্ষণ। দৈপায়ন গেল না বলে আমি যাচ্ছি, আমি বৌদিকে আনতে যাচ্ছি বলে দীপু আগ বাড়িয়ে বৌদিকে আনতে চলে গেল। সেটা কি শুধু বৌদির জন্য, নাকি ওখানে বৌদির বোন আছে বলে, ওই অপু আছে বলে? একটা কাণ্ড যদি ঘটে যায় তখন হাত কামড়ানো ছাড়া আর কিছু করার থাকবে না রে দিদি। সাপের চুচো গেলার দশা হবে। দীপু আসুক, দীপু এলে আমি বলে দেবো, ও বাড়ির মুখো যেন আর ও না হয়। ভুলে যাস না রে দিদি, সেজ বৌমার গ্লাস ধরে তার বোন যখন তখন এখানে চলে আসতে পারে। তার থেকে ওকে ওকে বাঁধার ব্যবস্থা কর। কি বলতে চাইছিস তুই? পাত্রী দেখ। ঠিক বলেছিস। সেজ খোকার যখন বিয়ে হয়ে গেছে তখন আর চিন্তা কোথায়। ঘটককে ডেকে কালকেই বলে দেবো দীপুর জন্য পাত্রী দেখতে। এটাই কাজের কাজ করবি রে দিদি। আমাদের ছেলে কি আর ফেল না? মুখার্জি বাড়ির ছেলেরা হলো লোভনীয় পাত্র। কত মেয়েদের বাপ একেবারে ফাঁদ পেতে বসে আছে। আমাদের ছেলে ফাঁদে পা দেওয়ার আগে তাকে সামলে নে। যেমন মেয়ে আমরা চাই তেমন ভালো সুন্দর সুশীলা মেয়ে বাড়িতে আন। তুই দীপুর জন্য যে মেয়ে ঠিক করবে ও তাকেই বিয়ে করবে। মায়ের নির্দেশ সে কি করে অমান্য করে দেখি, দেখি কি করে করে। দিদি ভাই চলে গেলে চাকরির পরীক্ষাটা নিয়ে ভাবতে হবে, কিন্তু পরীক্ষার সেন্টারটা এত দূরে পড়লো কেন কে জানে। কাল অনেক সকালে উঠতে হবে, কারণ একটু বেলা হয়ে গেলে না হাইওয়েতে এত জ্যাম হয়ে যায়। সেজ বৌদি, তুমি কিন্তু একটু ভোর ভোর উঠে পড়ো। হ্যাঁ,
পরীক্ষা সেন্টারে যাওয়ার উপায় আমি পেয়ে গেছি। কলকাতা যাওয়া এখন আমার বাঁ হাতের খেল। কাল সকালেই তো দিদি ভাই আর দীপবাবু বেরিয়ে যাবেন, তাই তো? ব্যাস, অপুকে আর পায় কে? ঘরের মধ্যে নেটওয়ার্ক ছিল না, আমার নোটস নেওয়ার ছিল, তাই বাগানে গিয়েছিলাম বন্ধুকে ফোন করতে। তুই বাগানে গিয়েছিলি? তাহলে বর্ষা কেন তোকে চুপি চুপি পেছনে দরজা খুলে দিচ্ছিল? না মানে বর্ষা জানতো না যে আমি বাগানে গিয়েছিলাম বলে। দরজাটা খোলা ছিল, তাই হয়তো কেউ লাগিয়ে দিয়েছে। আমি শুধু ওকে দরজাটা খোলার জন্য ফোন করেছিলাম। ও এসে শুধু দরজাটাই খুলে দিয়েছিল। বাবা, কিরম মিথ্যে কথাগুলো তুই সাজিয়ে গুছিয়ে বলতে শিখে গেছিস। হ্যাঁ, আমি সত্যি নোটসের জন্য। কাকে বোঝাচ্ছিস তুই? হ্যাঁ, কাকে বোঝাচ্ছিস এসব কথা? হ্যাঁ, এই বাইরের পোশাক পরে হাতে ব্যাগ নিয়ে বাগানে গেছিলি বন্ধুকে ফোন করতে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এত বড় মিথ্যে কথাটা বলতে তোর বুক কাঁপলো না? ঠিক আছে ঠিক আছে, তুই বন্ধুকে ফোন করছিলি তো? দে ফোনটা দে, আমি দেখি বন্ধুর সাথে কথা বলবো। দে দে বন্ধুকে ফোনটা কর, আমি ওর সাথে কথা বলবো। তো সব মিথ্যা আমি বের করছি। দে শিগগিরই দে ফোনটা, দে কর ফোনটা কর। কি ব্যাপার কি অবলা? এই রাত্রির বেলা মেয়েগুলোকে বকাবকি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে শুনবে? তোমার ভাইজি সাপের 5 পা দেখেছে, লুকিয়ে চুরিয়ে যা ইচ্ছা হয় তাই করছে। আজকে হাতে নাতে ধরা পড়ে কোনো লজ্জা নেই, সমানে মিথ্যে কথা বলে চলেছে, জানো? সে কি রে, মেঘা কি করলো রে দিদি? কাউকে না বলে উনি বাইরে বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলেন, আর আমাদেরকে বলছে যে বাইরে বাগানে গেছিল, বন্ধুকে ফোন করে নোট দিচ্ছিল। মিথ্যে কথা বলার জায়গা পাইনি। মা গো মা, কি সাহস, কি সাহস! দিদি রে, তোর শাসন বুঝি ওরা এখন আর মানতে চায় না? বল বল বল, কেন মিথ্যে বলেছিলি? বল কেন মিথ্যে বলেছিলি? হ্যাঁ, জেঠুমনি জোর করে আটকে রেখেছে না? হ্যাঁ, জেঠুমনি খুব খারাপ। হ্যাঁ, আমি খারাপ হবো, তবু এই বাড়িতে যে যা খুশি তা করতে পারবে না, আমি করতে দেবো না কাউকে। নিজের পেটের মেয়েকে দিয়ে যে শিক্ষা পেয়েছি, আমি তার পুনরাবৃত্তি করতে দেবো না। ফোনটা দে, ফোনটা দে। তুই যার সাথে কথা বলেছিস আমি তার সাথে কথা বলবো। দে ফোনটা, দে ফোনটা, দে বলছি, ফোনটা দে। দে মেঘা, ফোনটা দে। দে মেঘা। অবলা, মাথাটা একটু ঠান্ডা করো। থামুন তো জামাই বাবু, এরপরেও কি দিদি মাথা ঠান্ডা রাখতে পারে? উফ, মেয়েরা কত বার বেড়েছে সেটা তো জানা দরকার। চূড়ান্ত সর্বনাশ হয়ে গেলে হাত কামড়ানো ছাড়া কিছু করার থাকবে না। উফ, তুমি বা কিরকম মা বলো তো? মেয়েরা যে উড়নচণ্ডী হয়েছে সেদিকে তোমার কোনো নজর নেই নাকি? আমার দিদি তো গোটা সংসারটা দেখে রাখে, সামলে রাখে। মেয়েদের দায়ও কি দিদির ঘাড়েই চাপিয়ে দিতে চাও নাকি? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ মনীষা। শাসন করে না বলেই মেয়েগুলোর এত বার বেড়েছে। তোমার মেয়ে যদি তেমন কিছু করে বসে, আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। চঞ্চল, মেয়েদের শাসন করতে হবে নিশ্চয়ই, কিন্তু তার একটা মাত্রা দেখে শাসন কর। বেশি শাসন করলে মানুষ বেশি মিথ্যে কথা বলে। দাদা প্লিজ, তুমি ওদের উস্কেও না প্লিজ। বৌদি, বৌদি ফোনটা করো তো। কার সঙ্গে কথা বলছিল আমাকেও তো জানতে হবে। শেষ নম্বরটায় ফোন করো প্লিজ, প্লিজ এখনই করো। ফোনটা দে, দে ফোনটা দে। শেষ ফোনটা বর্ষাকে করেছিল, কিন্তু তার আগের নাম্বারটা ভাগ্যিস আমি নামটা সেভ করিনি। ওটাই তো আমার বন্ধুর নাম্বার।
বর্দি ভাই বয়ফ্রেন্ড নয় তো? ও দিচ্ছে গো, এই ফেরেন মানে কি ছেলে বন্ধু? গাইয়া কোথাকার, কাকে বলেছি আমি? আপনি আপনি ডিকিতে কখন উঠেছেন? ভোর রাতে। আপনার কি মাথা টাথা খারাপ আছে কি? আপনি জানেন আপনাকে ওখান থেকে বেরোনোর সময় আপনার দিদি দেখতে না পেয়ে কত কান্নাকাটি করছিল? বাড়ির প্রত্যেকটা লোক হন্যে হয়ে খুঁজছিল আপনাকে, হয়তো এখনো সবাই খুঁজে যাচ্ছে, আর আপনি এখানে উঠে বসে আছেন। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি আপনার? আস্তে আস্তে সব বলছি, কেন এসেছি, কি কারণে এসেছি সব বলছি। দরকারটা যে খুব জরুরি, না হলে কি আর কেউ এত কষ্ট করে ডিকিতে চড়ে? কি এমন জরুরি দরকার আপনার শুনি যে এরকম লুকিয়ে লুকিয়ে আসতে হলো? পরীক্ষার সিটটা যে এই এলাকাতেই পড়েছে। পরীক্ষা? কিসের পরীক্ষা? সরকারি চাকরির। বাড়ি গিয়ে দেখি প্রিলিমস পরীক্ষার অ্যাডমিট কার্ড এসেছে, তাই তো পরীক্ষা দেওয়ার জন্য পালিয়ে এসেছি। পালিয়ে? পালিয়ে কেন? তার কি করব, আপনাদের বাড়িতেও যেরকম একজন কড়া মানুষ আছেন, আমাদের বাড়িতেও আছেন, বুঝলেন? তিনি আমার বাবা। মেয়েদের পড়াশোনা করা চলবে না, চাকরি করা চলবে না। জানেন, আমার অ্যাডমিট কার্ডটা দেখে রাগে ছিঁড়েই দিল। বলে দিয়েছে বাড়ি থেকে বেরোলে ঠ্যাং ভেঙে দেবে। কিন্তু পরীক্ষাটা যে আমায় দিতেই হবে। জানেন, আমার অনেক দিনের স্বপ্ন সরকারি চাকরি করে নিজের পায়ে দাঁড়াবো, বিডিও হব। সেই স্বপ্ন আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারি না, কিছুতেই না। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি। তাই বাবা রাগ করুক আর যাই করুক, পরীক্ষা আমি দেবই। সেই জন্য বাবা মাকে না বলে লুকিয়ে এভাবে পালিয়ে এলেন? আপনি জানেন ওনারা কতটা চিন্তা করবেন? জানি, না বলে এখানে আসাটা ঠিক হয়নি, কিন্তু বিশ্বাস করুন এখানে আসার যে আর অন্য কোনো উপায় ছিল না। তাই বাধ্য হয়ে আপনাদের এই গাড়ির ডিকিতে লুকিয়ে চলে এসেছি। প্লিজ আমায় একটু হেল্প করুন। দীপু, ও দীপু। হ্যাঁ মা, হ্যাঁ। ওমা, গাড়ির পেছনে দাঁড়িয়ে কি করছিস তুই? গাড়ির পেছনে দাঁড়িয়ে গাড়ির পেছনে দাঁড়িয়ে দেখছিলাম এই ডিকিতে কিছু ফেলে চলে যাচ্ছি না তো। ও জিনিসপত্র আছে, আমি খুশিকে বলছি নিয়ে যেতে। দাঁড়া। ও খুশি, খুশি রে। মা 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 আমি বলছি কি, খুশিকে ডাকার আবার কি দরকার বলো তো? ছেড়ে দাও, ওকে ডাকতে হবে না। হ্যাঁ বর্তমা, আমি ডাকছে কেন গো? ওই যে গাড়ির পেছনে কি সব জিনিসপত্র আছে, নিয়ে যা তো বাবা। আচ্ছা এই, খুশি শোন, তুই তোর কাজে যা, যা যা কাজে যা। তোমাকে জ্বালাই না পারি না। এই রে, ডালটা মনে হয় পুড়ে গেল। যা শিগগিরই যা। এই ডাল পড়ে গেল, তাড়াতাড়ি যা। যাক, শোন, তুই হাত মুখ ধুয়ে আমার ঘরে একবার আয় তো, তোর সঙ্গে জরুরি কিছু কথা আছে। আমি আসছি। আয়। ও দীপু। হ্যাঁ মা। বলছি গাড়িতে কিছু ফেলে টেলে এলি কিনা ভালো করে দেখে নে। হ্যাঁ আচ্ছা মা, ঠিক আছে। তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। আসছি। আয়। চলে গেছে? এই আপনার জন্য না আমিও বিপদে পড়বো। এইভাবে বাবা মা সবাইকে ঝামেলায় ফেলে কি লাভ বলুন তো? কি লাভ? লাভ নয়, স্বপ্ন পূরণের লড়াই বলতে পারেন। জানি বাবা মাকে চিন্তায় ফেলেছি, হয়তো আপনাকেও ঝামেলায় ফেললাম, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। কথা দিচ্ছি, পরীক্ষাটা হয়ে গেলে আর আপনাকে জ্বালাবো না। এইবারটির মতো আমাকে বাঁচিয়ে নিন প্লিজ।
ঠিক আছে, বেরিয়ে আসুন। ধরুন। আরে আরে কোথায় কোথায় যাচ্ছেন? আমার সাথে চলুন। ওদিকে কোথায় যাচ্ছেন? আপনার সাথে মানে আপনাদের বাড়িতে? ও, আপনার বুঝি এই এলাকায় আরো অনেক লোকজন চেনাশোনা আছে? না, নেই। নেই না? তাহলে চুপচাপ আমার সাথে চলুন। বাড়ির পেছন দিক থেকে ঢুকতে হবে। চলুন চলুন, আগে চলুন। এই ছবিটা দেখ। কার ছবি মা এটা? আরে বাবা বলবো বলবো, বাকিগুলো দেখ আগে। হ্যাঁ দেখলাম, কিন্তু এই ছবিগুলো আমায় কেন দেখাচ্ছ মা? কার ছবি এগুলো? উমা, কে আবার? দত্তবাবুর মেয়ে রে, ভুলে গেলি? দত্তবাবু? কোন দত্তবাবু বলো তো? আরে প্রবাল দত্ত রে, আমাদের বাড়িতে একসময় খুব আসতো না। অবশ্য তুই তখন খুব ছোট ছিলি, তুই তখন দত্ত কাকু বলে ডাকতিস, মনে পড়ছে? তোকে কোলে করে খুব আদর করতেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দত্ত কাকু মানে ওই শ্যামবাজারের দত্ত কাকু? আরে হ্যাঁ, ওই শ্যামবাজারে দত্ত কাকুর মেয়ে। ওই একটাই তো মেয়ে, দেখ কত বড় হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি তো চিনতেই পারিনি। চিনবি কি করে? সে তো তোর থেকেও ছোট ছিল যখন এ বাড়িতে আসতো। তা তুই একবার এসেছে তার বাবার হাত ধরে। আর তোমার মনে আছে সেই মেয়েটা এসে বাড়িতে কি খেলতো? একবার তো তোর সাথে ছাদে গিয়ে খুব হুড়োহুড়ি, বাপরে বাপ, পড়ে যাচ্ছিল। তোর বাবা তোকে ডেকে খুব বকুনি দিয়েছিল, আর তুই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই যাচ্ছিলি। হ্যাঁ, তোকে জীবনে ওই একবারই আমি দারুণ বকুনি দিয়েছিলাম, মনে পড়লো? হ্যাঁ মনে পড়েছে। এই দেখ, সেই মেয়ে কত বড় হয়ে গেছে, পড়াশোনাও করেছে রে। কলেজ পাস করে গেছে মা? হ্যাঁ রে, ওই পাশে টাশে কি আছে না, ওইটাতে বিএ পাস করেছে। বিয়ের জন্য ওইটুকু লেখাপড়া জানলেই যথেষ্ট। এখন ওরা মেয়েটার জন্য ভালো পাত্র খুঁজছে। হ্যাঁ সে বুঝলাম, কিন্তু তার জন্য আমায় কেন ছবিগুলো দেখাচ্ছ মা? এটা তো ঘটকের কাজ, ঘটকের কাছে যাক। সে তো জানি, কিন্তু আমাদের দীপুর মতো হীরের টুকরো ছেলে ওরা কোথায় পাবে বলতো? হ্যাঁ, তাই ওরা সম্বন্ধ করতে চায়। আর আমাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে সামনে কোন একটা ভালো বিয়ের দিন দেখে ওরা 4 হাত এক করে দিতে চায়। চোখে দেখতে পান না নাকি? কিরে, আপত্তি আছে? তোর মা তোর বিয়ে দিতে চায়, বুঝতে পারছিস না? আরে সেজো ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তোর বিয়েটা দিয়ে তোর মা ঝাড়া হাত পা হতে চায়। ওমা, কি বলছো তুমি? ওর বিয়ে দেবার পর আমাদের মেঘা বর্ষার বিয়ে দেওয়া বাকি আছে তো। কি আশ্চর্য! আরে তোমার 4 বউ চলে এলে তখন তারাই তাদের ননদের বিয়েটা দিয়ে দেবে, তুমি আমি তখন ঝাড়া হাত পা। সেই জন্যই তো দীপুর বিয়েটা আমি তাড়াতাড়ি দিতে চাই। ও দীপু, ওদেরকে আসতে বলি। এই যে ছেঁড়া ওড়নাটা, এটার মধ্যে অদ্ভুত কিছু স্মৃতি রয়ে গেল।
বাবা, এই ব্যাপারটাতে আমি কিন্তু তোর মায়ের সঙ্গে একেবারে 100% একমত। আমি 100% তোর মাকে সমর্থন করছি। আমিও চাই তুই তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেল। দেখ বাবা, যত তাড়াতাড়ি বিয়েটা করবি তত তাড়াতাড়ি সংসারের হিসেব নিকেশ সবটা বুঝে নিতে পারবি। তারপর যে মেয়েটি বৌমা হয়ে আসবে তার সঙ্গে তো বোঝাপড়া করার একটা সময় দিতে হবে। ও দীপু, দীপু বলছিলাম কি, এর মধ্যেই তো বিয়েটা হলে ভালো। হ্যাঁ, ওই শ্যামবাজারের শ্বশুর বাড়ি হলে শোরুমের কাছাকাছি হলে অনেক সুবিধা হবে না? ধর কুটুম বাড়ি সামনাসামনি হবে, কাজেও অনেকটা সাহায্য করবে ওরা। হ্যাঁ, তাছাড়া ওরা ওখানকার অনেক পুরনো বাসিন্দা, বনেদি বড় লোক, অনেক জমি জমা আছে। আমি ভাবছি কি ওই মেয়েটাকেই আমি আমার ছোট বৌমা করে নিয়ে আসবো। হ্যাঁ, যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। কে গান করছে? সখী ভাবনা কাহারে বলে। আরে সখী গানটা তো দীপুর ঘর থেকে আসছে। বলে ওর ঘরে কে? যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। চাপ বাবা, এই সময় কি ঘরে ঢুকলো? আমার আমার গলা শুনে ফেলেনি তো? দীপু বাবু নয় তো? কিসের আওয়াজ হলো? কাউকে তো কেউ দেখছি না। কিন্তু পরিষ্কার একটা মেয়ের গলার আওয়াজ শুনলাম। দীপু তো এখন দিদির ঘরে। তাহলে তাহলে এ ঘরে কে ঢুকলো? ভূত নয় তো? জানো ছোট, এই বাড়িটা যে জমিটার ওপর, সেই জমিটা একসময় ছিল নীলকর সাহেবদের। যে চাষিরা তাদের কর দিতে চাইতো না, সাহেবরা তাদের ধরে এনে খুন করে এই জমিতে তাদের পুঁতে দিত। শুধু তারাই নয়, সাহেবদের রোষানল থেকে সেই চাষিদের সন্তান সন্ততি বউরাও রেহাই পেত না, তাদের ওই জমিতে হত্যা করা হতো। তাই তো এই জমি কেনার পর আমি যত পেরেছি শান্তি সস্তায়ন পুজো আচ্ছা করে অপদেবতা তাড়িয়েছি, তারপর বাড়িটা করেছি। নিশ্চয় কোনো চাষির বউয়ের ভূত। রাম 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 রাম। আরে দিদি, দিদি, দিদি কোথায় রে তুই? কোথায় দিদি? ভূত 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 ওরে বাবারে, আন্টি তো আর ভূত দেখার সময় পেল না। আমি ব্যথার চোটে যে মরে ভূত হয়ে যাব। রাম 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 রাম। কি হয়েছে তোমার? তুমি চিৎকার কেন করছো? হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি দেখছি। ভূত
মাসিমণি কোথায় গো? হ্যাঁ কি হয়েছে? দীপুর ঘরে ভূত ভূত ঢুকেছে। ভূত? কার ভূত? কোথায় ভূত? বলছি ভূত কি ভূত গো? হ্যাঁ ব্রহ্মদৈত্যী না সাতচুন্নি? হরে কৃষ্ণ, কি বিপদে ফেললো গো আমাদের ঠাকুর। ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিছু পেতনি টেতনি হবে। আমি স্পষ্ট শুনলাম বাংলা গান গাইছিল। এই মাসিমণি, তোমার না কানটা পুরো গেছে। ভূত আবার বাংলা গান গাইছি। কি গান গাইছিল? সখী ভাবো না কারে বলে, সখী যাত না কারে বলে। ওরে বাবা রে, কি বেসুরো! সত্যি সত্যি ভূত থাকলে সে ওই গান শুনেই পালিয়ে যেত। মাসিমণি আর হাসিও না, ভূত নাকি আবার গান করছে। এইসব ভূত টুত বলে কিছু হয় না, বুঝেছো? না গো না মেজো ঠাকুরপো, ভূত আছে গো, ভূত আছে। ঠিক বলেছে বড় বৌমা। তোর বাবা তো একদিন আমাকে বলেছিল এই বাড়ির জমিতে নাকি নীল সাহেবেরা অনেককে মেরে পুঁতে রেখেছে। তাদের আত্মা তো এ বাড়িতে থাকতেই পারে। আমি পরিষ্কার একটা মেয়ের গলার গান শুনেছি। এটা তুমি কি বলছো ছোট ঠাকুরপো? না না, এটা হয় না। তুমি ওকে এভাবে এই বাড়িতে কতদিন লুকিয়ে রাখবে? বেশি দিন তো না, আজ রাতটা আর কালকের দিনটা। পরশু তো ওর পরীক্ষা। পরশু পরীক্ষা হয়ে গেলেই আমি নিজে গিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, অন্তত বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে আসবো। কোনো চিন্তা করো না তুমি। তুমি তো আসল সমস্যাটাই বুঝতে পারছো না ছোট ঠাকুরপো। বাড়িতে ফিরে মেয়েটাই বা কি উত্তর দেবে? আর তাছাড়া এই দুদিনও এই বাড়িতে থাকবে। তুমি ভাবতে পারছো এই দুদিনের মধ্যে যদি কেউ জানতে পারে বা কেউ দেখে ফেলে কি হবে? না না, তার চেয়ে আজই সবকিছু সবাইকে জানিয়ে দাও, তাতে যা হবার তাই হবে। আরে বৌদি, তুমি কি বলছো? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো না বাড়ির সবাই যদি জানতে পারে যে অপু এইভাবে এই বাড়িতে ঢুকেছে তাহলে লঙ্কা কাণ্ড হয়ে যাবে। তার চেয়ে বরং আমি যেটা বলছি সেটাই করো, বাড়ির কেউ জানতে পারবে না। হ্যাঁ দিদি ভাই, উনি ঠিক কথাই বলেছেন। এতক্ষণ যখন জানতে পারেনি, পরেও জানতে পারবে না। তুইও তো জানতিস না বল, উনি বললেন বলেই তো। তুই চুপ করবি অপু? কি হলো? কি হলো রে? আপনার হাতে কি হলো? কই দেখি, কিছু না তো। দেখি কিছু না মানে? আপনার হাতটা দেখান। দেখি বাবা, বড় সড়ো চোট মনে হচ্ছে। কি করে হলো? আমি তো গায়ে হাত তুলে না না দিদি ভাই, এটা ওই আন্টি টু এর জন্য হয়েছে। মানে? ওই ভূতের ঝামেলার জন্যই তো আমি বাথরুমে পড়ে গেলাম। আপনার মাসিমণি এমন হাঁক ডাক শুরু করে দিলেন, আমি ধরাম করে আছাড় খেয়েছি ওখানে। আর পড়বি পর হাতের উপরেই পড়েছি। উফ, কি যে ব্যথা করছে। অপু বলছি, শোন না রে, আমি তোকে একটু চুন হলুদ গরম করে ওখানে লাগিয়ে দেবো, দেখবি ব্যথাটা অনেক কম হবে। আরে না না সেজ বৌদি, কি বলছো? চুন হলুদ মানে? হাতটা বেশ ফুলে উঠেছে, ডাক্তার দেখাতে হবে, দরকার পড়লে এক্সরে করতে হবে। না না, এত কিছু করার দরকার নেই। আমার হাতে ব্যথাটা একটুখানি কমে গেলেই হবে। পরীক্ষাটা যেন শুধু দিতে পারি আমি। আপনি একটু চুপ করবেন? পরীক্ষা দিতে পারলে দেবেন, না দিতে পারলে না দেবেন। ট্রিটমেন্টটা দরকার আছে। আপনি রেডি হয়ে যান, আমার সাথে ডাক্তারখানায় যাবেন। কিন্তু ছোট ঠাকুরপো বলছি, বাড়িতে আমি কি বলবো বলো তো? কিছু একটা বলতে হবে, ভাবতে হবে। সেজ বৌদি, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে ফোন করে বলো ওই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটা এসেছিল বলে অপু কাউকে কিছু না বলে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে চলে এসেছে। হ্যাঁ, এরকম বলতে হবে। এখানে ওর একজন বন্ধু আছে, তার বাড়িতেই এসে উঠেছে, আর তোমাকে সবটাও ফোন করে বলেছে। ও ওই বন্ধুর সাথেই পরীক্ষা হয়ে যাওয়ার পর আবার বাড়িতে ফিরে যাবে। এইরকম গল্প বলতে হবে সেজ বৌদি, না হলে পুলিশ যদি আবার খোঁজা শুরু করে দেয় না, তুমি ভাবতে পারছো না কত বড় বিপদ হতে পারে। না না ঠিক আছে, আমি এটাই বলবো। কিন্তু ছোট ঠাকুরপো, বাবা যদি তারপরেও না মানে তখন? কিছু একটা বুঝিয়ে বলতে হবে। যা গন্ডগোল পাকানোর তো উনি পাকিয়ে রেখে দিয়েছেন। তুমি আর দেরি করো না, তুমি যাও, ফোনটা করো, তবে সাবধানে। দেখো, ইমোশনাল হয়ে আবার বলে ফেলো না যে অপু এখানেই আছে, ঠিক আছে? যাও।
কি ভাবছেন? যান, রেডি হয়ে নিন, আপনাকে নিয়ে ডাক্তারখানায় যাব। যান। ওহো, আপনার তো এখনো কিছু খাওয়াই হয়নি। কি করি আমি? আমার তো জোর খিদে পেয়েছে। খিদে পেলে আবার আমার মাথা ঠিক থাকে না। তাই বলে আবার চুরি করে খাওয়ার জন্য বাইরে বেরিয়ে যাবেন না, তাহলে আর গন্ডগোলের অ্যাক্সেস হয়ে যাবে। তাহলে টাইম টু টাইম আমার খাবারটার ব্যবস্থা করে দিন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি রান্নাঘর থেকে কোনো রকমে যদি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসা যায়। তাড়াতাড়ি আনবেন কিন্তু। একে হাতে ব্যথা, তারপর আবার খিদের চোটে পেটে ব্যথা না শুরু হয়ে যায়। অদ্ভুত মেয়ে তো আপনি। ও মা, অদ্ভুতের কি হলো? খিদে পেয়েছে তাই তো বললাম। এটাই মুশকিল জানেন তো, খিদে পেলে আমার বাবার তর্স হয় না। ঠিক আছে থাক, প্রবলেম হলে ছেড়ে দিন, আমি না হয় উপোস করেই। মুখটা বন্ধ রাখবেন, আপনি মুখটা বন্ধ রাখুন, তাহলেই হবে। হ্যাঁ, আমি যাচ্ছি, কিছু খাবার নিয়ে আসছি, খাবারটা খেয়ে রেডি হয়ে নেবেন। আপনাকে নিয়ে আবার বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বার হতে হবে। আমাদের বাড়ির কাছেই দুজন ডাক্তারের চেম্বার আছে, যে কোনো একজনের কাছে আপনাকে নিয়ে যেতে হবে। হাতটা ভালো করে দেখাতে হবে। ইস, কি অবস্থা হাতটার। আমি আসছি। জানি আপনাকে খুব জ্বালাচ্ছি। গ্রামে আপনাকে একবার হেল্প করেছিলাম বলে আপনি আমায় আগুনের হাত থেকে বাঁচিয়েছিলেন। এবার পরীক্ষা দেওয়ার ব্যাপারে হেল্প করে দিন, প্রমিস। এই হেল্পটা আমি রিটার্ন করবই করব। ওপো কারোর ঋণ রাখে না।